লিংকন। আরমান, কেমন আছিস বন্ধু? তুই এখানে কেন? এই তো একজনের সাথে দেখা করতে এসেছি। তুই এখানে কেন? সামনে আমার বাড়ি। তোর বাড়ি মানে? হ্যাঁ, আগে আমার বাড়ি চল, তারপর তোকে বলছি। না রে, আজ আমার দেরি হয়ে যাচ্ছে। তোর দেরির নিকুচি করি, চল তো আমার বাসায় আয়। আরে আয় আয় আয়, ওই যে আমাদের বাসা, কাছি তো, আয় আয়, ওই যে। এটা আমার বাড়ি। এটা তোর বাড়ি? হ্যাঁ। আমি তো অস্থির হয়ে গেলাম। অস্থির হওয়ার কিছু নেই, আগে ভিতরে চল, রেস্ট নে, সব ঠিক হয়ে যাবে, আয়। বন্ধু, এটা তোর বাড়ি? হ্যাঁ, এটা আমার বেডরুম। এটা তোর বেডরুম? হ্যাঁ। আবার এসিও লাগিয়েছিস? আরে এসি তো এখন সব রুমেই থাকে। আল্লাহ, আমার তো মাথায় করতেছে, না দিছে। ও খালাম্মা, আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম খালাম্মা। কে? খালাম্মা, আমি আরমান। আরমান? হ্যাঁ, ওই যে আমি আর লিংকন একসাথে পড়তাম না, আপনি প্রতিদিন টিফিন দিতেন আমাদেরকে। ও বাবা আরমান, কোথায় তুমি? খালাম্মা, আমি এখন ঢাকায় আছি। লিংকন লিংকন আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, ওকে দেখে আমি তো একেবারে অবাক। হ্যাঁ, ও তো ঢাকা গেছে। খালাম্মা, ও আমার এখানে কয়েকদিন বেড়াবে, তারপর বাড়ি ফিরবে। তোমাদের ব্যাপার, আমি নাক গলাবো না। তোমরা যা ভালো মনে করো তাই করো। ঠিক ঠিক আছে খালাম্মা, পরে কথা হবে। আসসালামু আলাইকুম। তারপর বন্ধু? আরে, আমার তো মাথায় ঘুরে দিস। কেন, এগুলো কি আগে কখনো দেখিসনি? দোস্ত রে, এগুলো অনেক দেখেছি, কিন্তু এগুলো তোর কাছে আসলো কিভাবে? চল বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসি। তোর এসব দেখে আমার ক্ষুধা মরে গেছে। আগে চল হোটেল থেকে কিছু খেয়ে আসি, তারপর সারা রাত তোর সাথে আড্ডা দিব। হোটেল যাবি মানে? বাড়ি থেকেও নাই? তোকে সব পরে বলবো, আগে চল খাওয়া দাওয়া সেরে আসি। বন্ধু, তোর কি খবর এখন বল। কাল রাতে ঢাকা এসেছি, আজ সকালে আসলাম বটতলা। এই বটতলা? হ্যাঁ, এক লোকের সাথে দেখা করলাম, কাজ শেষ। সে বলল সামনে স্টেশন, এখান থেকে গাড়িতে চলে বাড়ি। মাঝখানে দেখা হয়ে গেল তোর সাথে। যে লোকের সাথে দেখা করতে এসেছিস তার সাথে তোর কি কাজ? বিদেশের বিষয় ট্রাই করছে, ইউরোপ। আচ্ছা, যাক ভালো। এখন তুই তোর ব্যাপারে বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাকে চেয়ারম্যান চাচা পাঠিয়েছে। ও, আপনি তাহলে ফারজানা? জি। আমি চেয়ারম্যান সাহেবের বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে জানতে পারলাম আপনি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন। জি। যাই হোক, আপনার ব্যাপারে আমি শুনেছি আপনি ভালো রাঁধতে পারেন, ঘর গোছাতে পারেন। আরেকটা কথা, আজ থেকে আমি এখানেই থাকবো, আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি, ওইদিকে রান্না কর। দেখুন কি কি আনতে হবে, নিয়ে আসুন। জি, আচ্ছা।
এখন তো সন্ধ্যা 6:45, 11টার মধ্যে রান্না হবে না? ইনশাল্লাহ হয়ে যাবে। গুড। আর আপনি প্রতিদিন এখানেই খাবেন, চাইলে এখানেই থাকতে পারেন। পাশে অনেকগুলো রুম খালি আছে, সব রেডি, যে কোনো একটা রুমে আপনি থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনি বাইরে বসুন, আমি টাকা নিয়ে আসছি। ঠিক আছে। এই বন্ধু, এভাবে তাকিয়ে আছিস কেন? আচ্ছা বন্ধু, হ্যাঁ, মেয়েটা কি রে? কাজের মেয়ে। কাজের মেয়ে? এত সুন্দর হয়? কেন, কাজের মেয়েদের কি সুন্দর হতে মানা আছে? বাইরে তোর সবকিছু কেমন যেন রহস্যময়, মাথায় কিছু ঢুকতেছে না। রিল্যাক্স, তোর সব রহস্যের জট আমি এক্ষুনি খুলে দিচ্ছি। তার আগে ওকে টাকাটা দিয়ে আসি। বস। এবার শোন, তোর সাথে আমি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, লেখাপড়ার পাশাপাশি রিক্সার গ্যারেজে কাজ করেছি, হোটেলে মেসিয়ারগিরি করেছি, লোকাল বাসের হেল্পারিও করেছি। আচ্ছা সেগুলো তো জানি, তারপরে কি হলো সেটা বল। বড্ড অধৈর্য তুই। আরে কয়েক বছর আগে যে আরমানের কাছে 100 টাকা ছিল না, সে আরমানের কাছে আজ কত কিছু। এটা জানার আগ্রহ হয়তো আমাকে পেয়ে বসেছে। যদি এই সূত্রটা একবার আয়ত্ত করতে পারি, তাহলে কি আর লক্ষ লক্ষ টাকা খরচ করে ইতালি যাব? যা করার এখানে বসে কর। একদিন খবর আসলো মা আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলিস কি? সাথে সাথে গ্রামে চলে গেলাম, মাকে কবর দিলাম। তারপর বেশ কয়েকদিন সেখানেই থাকলাম। গ্রামের লোকজন কিছু সাহায্য করলো, কিন্তু সেটাতে আর কতদিন চলা যায়? আমি যতদূর জানি তোর তো তেমন কোনো আত্মীয় স্বজন নেই। হ্যাঁ, তারপর একজনের পরামর্শে চলে গেলাম শহরে, রিক্সা চালানো শুরু করলাম। এভাবে চলে গেল কয়েক মাস। অনেক রাত পর্যন্ত রিক্সা চালাতাম। এক রাতে আমার জীবনের মোড় ঘুরে গেল। মানে? এই রেল স্টেশনের কাছেই একটা ব্রিজ ছিল, সেই ব্রিজের নিচে হালকা হওয়ার জন্য বসেছিলাম, আর এর মধ্যে শুনতে পেলাম হইচই। কিসের হইচই? ব্রিজের উপর উঁকি দিয়ে দেখি কয়েকজন লোক দৌড়াচ্ছে, আর তাদের পেছনে পুলিশ দৌড়াচ্ছে। আর সামনের লোকজনের মধ্যে একজনের হাতে একটা ব্যাগ ছিল। সে এই ব্যাগটা ব্রিজের নিচে ফেলে দিয়ে দ্রুত দৌড়ে চলে যায়। পুলিশও তাদের পিছনে দৌড়াতে শুরু করলো। তারপর আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কেউ আসলো না। এক সময় ব্যাগটা খুললাম। ভিতরের অবস্থা দেখে বন্ধু আমি তো একেবারে অবাক। কেন? ব্যাগে যে পরিমাণ টাকা ছিল আমি সেটা স্বপ্নও কল্পনা করে দেখিনি। প্রায় 3 কোটি টাকা। ও মাই গড, 3 কোটি টাকা? বলিস কি? হ্যাঁ, প্রচন্ড ভয় পেলাম। এক সময় নিজেকে প্রশ্ন করলাম, আমি কি সারা জীবন কষ্টই করে যাব? এভাবে আমার জীবন কি রাস্তায় শেষ হয়ে যাবে? আমি তো কোনো চুরি ডাকাতি করিনি, যেটা আমার হাতে এসেছে সেটা আমার। এই চিন্তা করে আমি অন্য রাস্তা দিয়ে গ্যারেজে যাই। রিক্সাটা জমা দিয়ে
ভোরের ট্রেনে আমি ঢাকায় চলে আসি। তোকে তো উপরওয়ালা একেবারে ঢেলে দিয়েছে রে বন্ধু। তা বলতে পারিস। কয়েকদিন ঢাকায় থাকার পর ছোট ছোট কয়েকটা ব্যবসা শুরু করলাম, ভাগ্য আমার সঙ্গ দিয়েছে। তাই তো সেই টাকাগুলো আজ কয়েক গুণ হয়ে গেছে। ধীরে ধীরে আজ আমি এখানে। আর এই বাড়িটা? এই এলাকার চেয়ারম্যানের সাথে আমার পরিচয় হয় একজন ব্যবসায়ীর মাধ্যমে। একদিন চেয়ারম্যান সাহেব এই বাড়িটার কথা আমাকে বলল, দেখেই পছন্দ হয়ে গেল। ভাবলাম ঢাকায় আমার যেখানে ব্যবসা, সেখান থেকে এই বাড়ির দূরত্ব মাত্র 20 মিনিট। তাছাড়া বাড়ির কাগজপত্র একদম সলিড, আর দামটাও কম। তাই আর দেরি করলাম না। তা কতদিন নিলি এটা? এই রেজিস্ট্রি সহ 1.25 কোটি টাকা। যার বাড়ি তাকে দেখেছিস? চেয়ারম্যান সাহেব আমাকে দুটো শর্ত দিয়েছে। কিসের শর্ত রে? এক, পার্টির সাথে আমাকে ফেস করাবেন না। 2, ওই ফারজানা মেয়েটাকে এই বাড়িতে কাজে রাখতে হবে। এটা কেমন শর্ত? আমার তো মনে হয় তোর চেয়ারম্যান বড় ধরনের এক দালালি খেয়েছে। অসম্ভব। স্যার খাবার রেডি। ও হ্যাঁ, টেবিলে সাজান, আমরা এখনই আসছি। চল খেয়ে নি। স্যার বাজার সব করে নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, রান্না করেন আর ঘর দরগুলো পরিষ্কার করেন। আমরা একটু চেয়ারম্যান বাড়িতে যাব, চেয়ারম্যানের সাথে দেখা করতে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, চল একটু চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করে আসি। না বন্ধু, তুই যা, আমি বরং তোর বাড়িটা একটু ঘুরিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি তাহলে আসি। স্যার তোমার হাত ধুলেন কেন? মানে কি? স্যার আছেন, কি করছেন আপনি এসব? আরে আমি তো চিৎকার করব, মানুষ ডাকবো। লিঙ্কন, ভাগ্য ভালো আমি মোবাইলটা রেখে গিয়েছিলাম, আর তোর মার হাতে খেয়েছিল বলে বেঁচে গেলি, মানে তোকে আমি খেয়ে ফেলতাম। বের হ, ওর বাসা থেকে বের হ। ফারজানা, 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 ওর সাথে আমার অনেক বছর পর দেখা। ও যে এত খারাপ চরিত্রের, এটা আমি বুঝিনি। আপনার কাছে আমি হাত জোর করে বলছি, এখানে যা ঘটেছে তা বাইরের লোকজন যদি জানতে পারে, তাহলে আমাদের দুজনের জন্যই খারাপ হবে। খারাপ আর কি হবে স্যার? আমার ভাগ্যের চাইতে তো আর খারাপ হবে না। আমার ভাগ্য যদি খারাপ না হইতো, আমি কেন আজ নিজের বাড়িতেই চাকরানির কাজ করি? মানে? এই যে বাড়ি ঘরগুলো দেখছেন, কয়দিন আগেও এই সব বাড়ি ঘরের আমি একমাত্র মালিক ছিলাম। আপনি সেগুলো কিনে নিয়েছেন। আমি আমি আপনার কথা মানে বুঝতে পারছি না। আমার বাবা আমার বিয়ে ঠিক করে একটা বড় ঘরে। বাবার স্বপ্ন ছিল আমার বিয়েতে সারা গ্রামের মানুষ নিয়ে আনন্দ করবে।
এই বাড়িটা বাদ দিয়ে বাবা সকল সম্পত্তি বিক্রি করে দেয়। তার হিসাব ছিল বিয়ের খরচ বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটা ব্যাংকে রাখবে, সেটার মুনাফা দিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিবে। তারও বর্তমানে সবকিছুই থাকবে আমার নামে। এটা তো ভালো বুদ্ধি। বাবা টাকা আনতে পার্টির বাড়িতে যায়, পার্টিতে বাবাকে সব টাকা দিয়েই দেয়, কিন্তু কিন্তু কি? ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। বাবা 5 মিনিটের জন্য ট্রেন মিস করে, পরবর্তী ট্রেন ছিল ঘন্টাখানেক পর, তাই বাবা স্টেশনে অপেক্ষা করতে থাকে। কাঁদবেন না প্লিজ। তারপর তারপর কি হলো? কয়েকজন ডাকাত বাবার ব্যাগ ছিনিয়ে দৌড় দেয়। বাবা চিৎকার করলে পুলিশ ডাকাতদের পিছু নেয়। এরপর অনেক খোঁজাখুঁজির পর ভোরবেলা ডাকাতদের অ্যারেস্ট করে পুলিশ, কিন্তু বাবার ব্যাগ আর উদ্ধার হয়নি। কেন? তারা বলেছে তারা ব্যাগ নাকি কোন ব্রিজের উপর থেকে ফেলে দিয়েছে। পুলিশ অনেক খোঁজাখুঁজির পরও সে ব্যাগটা খুঁজে পায়নি। সেই শোকে বাবা বিছানায় পড়ে গেল। এতদিন ধার দেনা করে বাবার চিকিৎসা চালিয়েছিলাম। 4 মাস আগে আমার বাবা মারা যায়। আশেপাশে সবাই আমাকে টাকা ধার দিয়েছিল, কারণ তারা জানতো তাদের পাওনা টাকাগুলো শোধ করে দেব। বাড়ি কেনা নিয়ে এলাকায় ঝগড়া শুরু হয়। তখনই আমি সিদ্ধান্ত নিই বাড়িটা আমি অন্য কারো কাছে বিক্রি করে দেব। বিক্রি করে তাদের সবার টাকা আমি পরিশোধ করে দেব। তাই আমার কাছে বিক্রি করলেন নাকি? চেয়ারম্যান চাচা শুধু জানতো এইটা বাড়ি না, এটা আমার স্বপ্ন। এই বাড়ির প্রতিটা জিনিস আমি আমার মনের মতো করে সাজিয়েছিলাম। চেয়ারম্যান চাচা যখন আপনার কথা বলল, আমি তাকে বলেছিলাম আমি আপনার সামনে সই করব না, কারণ আপনি আমাকে চিনে ফেলবেন আর এই বাড়িতে থাকতে দিতেও আপনি সংকোচ বোধ করবেন। ও আল্লাহ! আমি যখন বাড়ির দলিল চেক করি তখন মালিকের নাম পেয়েছি ফারজানা। তার মানে আপনি সেই ফারজানা? জি। এতক্ষণ আপনি আমাকে অবাক করেছেন, এবার আমার পালা। আপনার বাবার হারানো টাকা আমি পেয়েছি। আর এভাবেই একজন সাধারণ রিকশা চালক থেকে আজ আমি এখানে। আমি আপনার বাবাকে তো আর ফেরত দিতে পারবো না, তবে আমার যা কিছু আছে সবই আমি আপনার নামে লিখে দিতে পারবো। না স্যার, যা হবার তা তো হয়ে গেছে। এগুলো আপনি বরং আপনার কাছেই রেখে দিন। শুধু আমাকে এই বাড়িতে একটু আশ্রয় দিন প্লিজ। আপনি উপরে বসুন। চেয়ারম্যান সাহেব, আমি যা বলি মনোযোগ সহ শুনুন। এই বাড়ির ইতিহাসটা আমি জেনে গেছি। ফারজানা চায় এই বাড়িতে বাদী হয়ে থাকতে, কিন্তু আমি চাই ওই বাড়িতে বেগম হয়ে থাকুক। আমি ওকে বিয়ে করতে চাই। এই কথাটা আপনাকে বললাম কারণ বাবা বলি আর মাই বলি, আপনি ওর সব। ওর বাবার শখ ছিল পুরো গ্রামের মানুষকে নিয়ে আনন্দ করবে। এবার আমি আপনাকে বলছি, শুধু পুরো গ্রামের মানুষ না, আশেপাশের সকল গ্রামের মানুষ যেন বিয়েতে আসতে পারে সেই ব্যবস্থা করুন।